চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ইউএনএইচসিআর। টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পারায় আন্দোলনে বিদেশগামীরা, প্রবাসী কল্যাণ ভবনে বিক্ষোভ, মার্চ এপ্রিলে পাঠানোর আশ্বাস। ট্রাইব্যুনালেই হবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার, হাসিনার হেট স্পিচ প্রচারের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা। এবং স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন চায় কমিশন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। চুরি হয়ে যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশের আন্তর্জাতিক মিত্রদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনে দেয়া বক্তব্যে নেতাদের প্রতি তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা জার্মানির ফেডারেল চ্যান্সেলরির প্রধান ও ফেডারেল মিনিস্টার ফর স্পেশাল টাস্ক ওলফগ্যাং স্নিট, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সিনোয়াত্রা, সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট ফর ফরেন অ্যাফেয়ার্স ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস, দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তরুণ প্রজন্ম নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে উল্লেখ করে পাচার হওয়া টাকা উদ্ধারে বিশ্ব নেতাদের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। Definitions and the concepts that we have adopted from the Western way of looking at it can be redesigned, and that's one of the things is the whole banking system. Whether banking system should remain connected with the people with money, completely different kind of generation, unlike the generation that who run the country. So how to make sure we adopt them, bring them forward, so that they can bring their ideas and leadership and concepts to impact on the economy and the society as it together. এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর বাংলাদেশকে সহায়তা করবে। ফিলিপো গ্যান্ডি এর আগেও বাংলাদেশ সফর করেছেন। তারা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে খুবই নিবিড়ভাবে জড়িত এবং তারা হিউম্যানিটেরিয়ান এইড দিচ্ছেন রোহিঙ্গাদেরকে, খুবই ভাইটাল। মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এবং আপনি জানেন যে বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইউএনএইচসিআরও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে এবং আমরা আশা করছি 170টার উপরে দেশ এটায় জয়েন করবে। আমরা প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে, গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে হবে। টাকা জমা দিয়েও মালয়েশিয়ায় যেতে না পেরে আন্দোলনে নেমেছেন বিদেশগামী কর্মীরা। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে সমাবেশ করে তারা। পরে পুলিশ সরিয়ে দিলে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে 18,000 কর্মীকে সরকারি উদ্যোগে মালয়েশিয়া পাঠানোর দাবি জানান তারা। এদিকে আগামী মার্চ এপ্রিলের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব। আরও জানাচ্ছেন মেসবা রহমান। বিদেশে পাড়ি জমিয়ে পরিবারের হাল ধরবে এই আশায় টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা এবার রাজপথ বেছে নিয়েছেন। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখায় সেখানে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ সরিয়ে দিলে প্রবাসী কল্যাণ ভবনের সামনে যান তারা। আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া পাঠানোর এক দফা দাবি জানান তারা, অন্যথায় রাজপথ না ছাড়ার হুঁশিয়ারও দেন আন্দোলনকারীরা। বিগত সরকার আমাদেরকে বলছিল টাকা ফেরত দিয়ে দিবে এবং সকল সিন্ডিকেট থেকে টাকা আদায় করবে। বিগত সরকার চলে গেছে, তারপর এই সরকার আসছে। ওই সরকার আসার পরে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আসছিল, উনি একটা প্রতিশ্রুতি দিয়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে। আমরা প্রত্যেকটা ভাই 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু আমরা ওই 78,000 টাকা সরকারি টাকা ফেরত দিচ্ছে, তাহলে আমরা বাকি টাকা কোথায়? এর পরিপ্রেক্ষিতে যদি উনি আমাদের সাথে আমাদের কথা কাজে না রাখে, তাহলে আমরা সমস্ত প্রবাসীদেরকে উদারতা আহ্বান জানাবো, আপনারা রেমিটেন্স শাটডাউন দিয়ে আমাদের পাশে থাকুন। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বলেন, ভিসা থাকার পরেও মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীকে আগামী মার্চ এপ্রিলের মধ্যে পাঠানোর চেষ্টা চলছে। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। তারা যে কাগজ মানে লিখিত স্ট্যাম্পে দিয়েছে যে আমার আর দাবি দেওয়া নেই, এরকম 81% লোকের কাগজ অলরেডি সাবমিটেড। তো 18,000-এর মধ্যে 2022-2300 অলরেডি চলে গেছে, বাকি 15,000 সামথিং এর মধ্যে এটা 81%। মালয়েশিয়ার সম্মতি পেলে যথাসময়ে এদের পাঠিয়ে দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বুধবার দুপুরে এ আদেশ দেন তিনি। এ সময় ট্রাইব্যুনালের আদেশ সত্ত্বেও শেখ হাসিনার হেট স্পিচ অনলাইনে প্রচারের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথাও জানান তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে 2024 সালের জুলাই আগস্ট হত্যা, গণহত্যা ও গুমের বিচার শুরু হয়েছে। সম্প্রতি এর বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন সাবেক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আইনজীবী। বুধবার এই আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। একদিকে তারা বলছেন যে আপনার কোনো ক্ষমতা নাই, আবার শেষে যে বলছেন আমাকে রিলিজ করে দাও। তো যার ক্ষমতা নাই সে কিভাবে রিলিজ করবে? তো এটা আমরা বলেছি যে এই অ্যাপ্লিকেশনটা এটা নট উইদিন দি ফর্ম, এটা অ্যাপ্লিকেশনটা হয় না, আইনের দৃষ্টিতে কোনো অ্যাপ্লিকেশনই হয়। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। এই আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করতে চাইলে সাংবিধানিক আদালতে যেতে হবে। এই আইনের ব্যাপারে কোনো সাংবিধানিক আদালতে কোনো প্রশ্নই তোলা যাবে না। এই আইনের বিরুদ্ধে যত কিছুই হোক, মৌলিক অধিকার দাবি করে এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। এছাড়া জুলাই আগস্টের গণহত্যার বিচার কাজ প্রভাবিত করতে বিদেশে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া হেট স্পিচ এখনো বিভিন্ন অনলাইনে দেখা যাচ্ছে। উল্লেখ করে এই বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করব যে এই ঘৃণাসূচক বক্তব্য যেটা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য করা হবে, সেগুলো প্রচারে যেন আপনাদের পক্ষ থেকে কোনো এটাকে ফ্যাসিলিটেট করা না হয়। এদিকে রায়ের পরও একই সুরে কথা বলেন জিয়াউল আহসানের আইনজীবীরা। এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখে ইসি কাজ করছে বলেও জানান তিনি। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে বুধবার সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন আব্দুর রহমানেল মাসউদ। জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাব। আমরা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জরুরি সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ডক্টর মঈন খান সাফ জানিয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল না বলেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছিল। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক ২০ দলীয় জোট সঙ্গী খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করে বিএনপি। এতে জাতীয় ঐক্য সুসংহত করতে বিএনপির সঙ্গে ঐক্যমত্যের কথা বলেন খেলাফত নেতারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট আছে। কোনো ইসলামী জোট নিয়ে বাধা দেখছে না তার দল। যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা। এদিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে বিএনপি। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। তারা নিজেদের স্বাধীনতার শক্তি বলে দাবি করে, তারা কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ ছিল না বলেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পেরেছে। আজকে যে গর্তের মধ্যে পড়েছে, এই স্বৈরাচার দানব সৃষ্টি হয়েছে কেন? এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে? এই ফ্যাসিস্ট কেন সৃষ্টি হয়েছে? কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। এ সময় সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই সব কাজ করার আহ্বান জানান তিনি। তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে, এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক, কিন্তু বাজারে এর প্রতিফলন ঘটছে না। সরকার চায় খাদ্য সরবরাহ নিশ্চিত করতে। মূল্যস্ফীতি ঠেকাতে খাদ্য মজুত করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তার মতে, খাদ্য মজুত না করলে ব্যবসায়ীরা এর সুযোগ নেবে। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, চাল ও গম মিলিয়ে সরকার 10 লাখ টন আমদানি করবে। সচিবালয় এফপিএমসি সভায় তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন সুরাইয়া মুন্নি। সচিবালয়ে সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটি এফপিএমসি সভা শেষে খাদ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, সরবরাহ পর্যাপ্ত না হলে ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ কারণে আমদানি করে হলেও খাদ্যশস্য মজুত রাখার তাগিদ দেন তিনি। অর্থ উপদেষ্টা আরও জানান, ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা বা আইএমএফ এর পরামর্শ সম্পর্কিত নয়। জানান, মিষ্টির দাম কেজিতে 20 টাকা বাড়লেও অত্যাবশ্যকীয় জিনিসের ওপর ভ্যাট বাড়ানো হয়নি। কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা, স্থানীয় উৎপাদন থেকে হোক, ইম্পোর্ট থেকে হোক, সেটা আমরা নিশ্চিত করছি। আরেকটা জিনিস হচ্ছে বাফার স্টক করা। বাফার স্টক মানে সরকারের খাদ্যের গুদামে যদি খাদ্য মজুদ না থাকে, প্রাইভেট সেক্টর যারা আছে তারা একটা সুযোগ পায়। এ সময় কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারও। জানান, বন্যার কারণে আউশ ও আমনের ঘাটতি হয়েছে। এ কারণে আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। বড়তে যদি ভালো ফসল হয় তাহলে আমরা অনেক ক্ষেত্রেই আমদানির উপর নির্ভরতা কমাতে পারবো, কিন্তু তার জন্য আমরা অপেক্ষা করব না। কারণ বড় ক্ষেত্রে এবারে লেটে লাগানো হয়েছে, কারণ হচ্ছে পানি নেমেছে দেরিতে অকাল বন্যার জন্য। এই জন্য ওটাও কিছু ঝুঁকির মধ্যে আছে। তার জন্য আমাদের আমদানি কার্যক্রম, বিদেশ থেকে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে। চাল ও গম মিলিয়ে 10 লাখ টন আমদানি পরিকল্পনা রয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা। চাল এবং গম মিলিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমদানি পাইপলাইন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ তালিকায় রয়েছে ওষুধ, মোবাইল সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল, ওয়ার্কশপ। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা ও প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্যের ক্ষেত্রে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এ সংক্রান্ত 4টি আদেশ জারি করা হয়। এনবিআর এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে এসব পণ্য ও সেবার দাম বাড়বে না। 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে ৯ জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক বাড়ানো হয়। ছাত্র সংসদ নিয়ে যখন দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার, সে সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা বলছে ভিন্ন কথা। তাদের আশঙ্কা, ছাত্র সংসদ চালু হলে ভয়াল ছাত্র রাজনীতি ফিরে পড়াশোনা এবং গবেষণার পরিবেশ ব্যাহত হবে। এ কারণে ছাত্র সংসদের নির্বাচনের বিপক্ষে তারা। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের ৫ পর্ব ধারাবাহিকের ৪র্থ পর্ব আজ। ১৯৬২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ইকসু প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ২১ বার কমিটি হয়েছে। সবশেষ ইকসু নির্বাচন হয় ২০০১ সালে। তবে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতির গতিপথ বদলে যায় ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর। ২০১৯ সালের ১১ অক্টোবর একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালানোর চেষ্টা করলেও সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। আমরা আবরার ফাহাদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। গেল ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানালেও ব্যতিক্রম বুয়েট। ক্যাম্পাসে কোনোভাবেই কোনো রকম রাজনীতি চাচ্ছি না, কারণ ইকসু যদি আসে কোনোভাবে, তো সেখান থেকে কোনো না কোনোভাবে এক ধরনের ক্ষমতার প্রভাব খাটানো অথবা লেজুর ভিত্তিক রাজনীতি আসার একটা সুযোগ থাকে। সিআরবিআর এবং র্যাক ব্যাচের অনেক মানুষদের যে কানেকশনের মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে পাঠাতে পারতেছি এবং আমাদের ভরসার একটা প্রতীকী হলো তারা। পড়াশোনার পরিবেশ অবশ্যই আগের থেকে অনেক বেটার হয়েছে, কারণ যদি বলি আমরা আগে এরকম বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নামে হচ্ছে গিয়ে মিছিল মিটিং করতে হতো শিক্ষার্থীদের, যেটা তো আসলে কোনো শিক্ষার্থীর পক্ষেই আসলে খুব একটা ভালো দিক না। তবে নিজেদের অধিকার রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা গড়ে তুলেছেন বিশেষ এক ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ব্যাচ প্রতিনিধিরা ছাত্রদের অধিকার রক্ষায় প্রশাসনের সাথে যুগপৎভাবে কাজ করে থাকেন। আমরা যারা ফাইনাল ইয়ারে থাকে, র্যাক ব্যাচ বলা হয়, ফাইনাল ইয়ারে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেক সেকশন থেকে এবং প্রত্যেক হল থেকে আমাদের কিছু প্রতিনিধি নির্বাচন করা হয়। একটা ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট আছে তারাই ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে। এই নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে একটা রিপ্রেজেন্টেটিভ বডি তৈরি হয়। এই রিপ্রেজেন্টেটিভ বডিটাই হচ্ছে অথরিটির সাথে ডিল করার কাজগুলো করে থাকে। বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানালেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কেবল বুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থীদের রয়েছে বলে মনে করেন এই সিনিয়র ব্যাচ প্রতিনিধি। তারা তাদের রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে বা চিন্তা হিসেবে তারা এটা দাবি করতেই পারেন, কিন্তু বুয়েটে কি থাকবে কি থাকবে না এই ব্যাপারে আসলে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার মনে হয় সবচেয়ে বেশি বুয়েটের স্টুডেন্টদেরই আছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে গত বছরের ২৮ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের ৫০৩তম সভায় বুয়েট শিক্ষার্থীরা রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ইতালি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা জাতীয় কোনো বস্তুর উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া। বুধবার বিকেলে উদ্ধার অভিযান শেষে ব্রিফিংয়ে তিনি আরও জানান, ২৫০ যাত্রী ও ১৩ ক্রু নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। এ সময় তিনি জানান, ভোর ৪টা ৩৭ দিকে হোয়াটসঅ্যাপ ফোন কলের মাধ্যমে এ হামলার তথ্য পান তিনি। টোটাল যাত্রী সংখ্যা ছিল আপনার 250 জন যাত্রী ছিল এয়ারক্রাফটে এবং 13 জন ক্রু ছিল, পাইলট এবং গ্রাউন্ড ক্রু, ফ্লাইট ক্রু মিলিয়ে 13 জন ক্রু ছিল। তো আমাদের এখানে আসার পর আমরা সর্বোচ্চ প্রিপারেশন নিই। তো প্রতিটা সংস্থা অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছে। আমি আজকে এই অপরচুনিটিটা নিব টুডে যে আমি আমাদের অ্যাভিয়েশন সিকিউরিটি যারা আছে, আমাদের বিমান বাহিনীর সদস্যরা যারা আছে, সিভিল এভিয়েশন অন্য যারা আছে, যে অন্যান্য যত অর্গানাইজেশন আছে সবাই কিন্তু অত্যন্ত ভালো কাজ করেছেন। অর্থ বছরের প্রথম ৬ মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টমস হাউস। এজন্য ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন, ডলার সংকটে আমদানি কমে যাওয়াকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে এ সময়ে গেল বারের চেয়ে রাজস্ব আয় বেড়েছে বলে জানিয়েছেন তারা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
2024-25 অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমস হাউজে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 83,432 কোটি টাকা। এর মধ্যে প্রথম 6 মাসে আদায় করেছে 36,000 কোটি টাকার কিছু কম। মাসের হিসেবে জুলাইয়ে 5,148 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 6,311 কোটি 84 লাখ টাকা আদায় হয়েছে। পরের মাসে 6,479 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় 6,042 কোটি 11 লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের পিছনে অনেকগুলো প্যারামিটার কাজ করে, এগুলো যদি একসাথে কাজ না করে তাহলে এখানে ফেল হবে। সবশেষ ডিসেম্বর মাসে 7,428 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় 6,535 কোটি 61 লাখ টাকা। আমদানি পণ্য দ্রুত বাজারে কাটতে থাকতে হবে, তাহলে আরো পণ্য আসবে। এটা একটা সাইকেল, এটা এই সাইকেলটা কোনো এক জায়গায় বাধাগ্রস্ত হলেই কিন্তু তখন রেভিনিউ আর্নিং কমে যাবে। চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম জানান, 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন এবং ডলার সংকটে আমদানি কমলেও গত অর্থ বছরের একই সময়ে তুলনায় রাজস্ব আয় বেড়েছে। ডিসেম্বর মাসে আমাদের ট্রেন্ডটা ভালো দেখা যাচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসে আমাদের আদায় ছিল 5,100 কোটি টাকা, এই বছর সেটা প্রায় 6,500 কোটি টাকা আদায় হয়েছে। শুধুমাত্র ডিসেম্বর মাস হিসাব করলে আমাদের 28% মতো গ্রোথ আছে ডিসেম্বর মাসে। আর মাস পর্যন্ত গেলে 6 মাসে আমাদের প্রায় 7.2% আমাদের গ্রোথ আছে। চট্টগ্রাম কাস্টমসে 2023-24 অর্থ বছরের ডিসেম্বর মাসে রাজস্ব আদায় ছিল 5,100 কোটি টাকা, আর চলতি অর্থ বছর আদায় হয়েছে 6,000 কোটি টাকার বেশি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বরিশালের বাকেরগঞ্জের 14টি ইউনিয়নে বিষাক্ত ধোঁয়া ছড়াচ্ছে প্রায় 1.5 শতাধিক অবৈধ ইটভাটা, যেখানে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো সহ কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না ভাটার মালিকরা। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপর। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এ সাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরিশালের বাকেরগঞ্জের 14টি ইউনিয়নে রয়েছে 1.5 শতাধিক অবৈধ ইটভাটা। এইসব ভাটায় ব্যবহার করা হচ্ছে ড্রাম চিমনি, যার উচ্চতা 120 ফুট হওয়ার কথা থাকলেও কেউই মানছেন না এই নিয়ম। কয়লা ব্যবহার করার কথা থাকলেও পোড়ানো হচ্ছে কাঠ। পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের। আমরা বয়োবৃদ্ধ মানুষ শ্বাসকষ্টে ভুগি। ইটে কালো ধোয়ার কারণে আপনার গাছের পাতা ঝরে যায়, গাছগুলো মরে যায়। বিভিন্ন ফসলাদি একেবারে টোটালি হওয়া বন্ধ হয়ে গেছে। গাছ কাটে নিয়ে যায় নদী, মাটি কাটে নিয়ে যায়, নদীর বড় হয়ে যাচ্ছে। আমাদের দাবি উপজেলা প্রশাসন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এবং এই অবৈধ ইটভাটাগুলোকে একটি সঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবে। উপজেলা বন কর্মকর্তার অভিযোগ, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তেমন কোনো ভূমিকা রাখছে না। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন এটাও কিন্তু প্রয়োগ করে ডিসি অফিস থেকে। আমাদের এখানে টোটালি ফরেস্ট ডিপার্টমেন্টের ভূমিকাই নাই। ইটভাটায় কৃষি জমির উর্বর মাটি ব্যবহার করা হয়, যার কারণে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বললেন এই কর্মকর্তা। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। অতএব এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের কৃষি জমি ধরে রাখা। ধোঁয়া থেকে শুধু শ্বাসকষ্ট নয়, ধীরে ধীরে এজমা, হাঁপানি সহ ক্যান্সারও হতে পারে। যে কোনো ধরনের ধোঁয়া মানব স্বাস্থ্যের জন্য কিছু রোগের ঝুঁকি বাড়ায়। তার ভিতরে প্রাথমিকভাবে বলতে গেলেই শ্বাসকষ্টজনিত জটিলতা তৈরি হতে পারে। বিষয়টি স্বীকার করে ভাটার এই মালিকের দাবি, সবাই যেভাবে অবৈধ ভাটা চালাচ্ছে তিনিও সেভাবে চালাচ্ছেন। এইভাবে এই লিগই আমরা এখন চালাইতেছি। আসলে আমাকে আমি বৈধ তো নাই, এটা আমি কিভাবেই অস্বীকার করি। এইভাবে চলতেছে বা আশেপাশে আরো সবাই চালাইতেছে, চলতেছি। সব জেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খাস জমির উপরে করার সুযোগ নেই। বেসিক্যালি খাস জমিতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি তদন্ত করব, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির পরও দীর্ঘ হচ্ছে মৃত মানুষের সারি। ইসরায়েলি হামলা না থাকলেও টানা 15 মাসের আগ্রাসনে প্রাণ হারানো 120টি মরদেহ উদ্ধার করা হয়েছে গত 24 ঘন্টায়। এদিকে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিশ্রুতির পরও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন।
ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে 25 জন। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত 2 দিনে গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে 120টি পচা গলা মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 47,107 উন্নীত হয়েছে প্রাণহানি। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভি। আগামী 6 মার্চ থেকে তা কার্যকর হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক চিঠির ভিত্তিতে এ তথ্য জানায় রয়টার্স। পরবর্তী সেনাপ্রধান নিয়োগের আগ পর্যন্ত হালেভি দায়িত্ব পালন করবেন। এদিকে নয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিশ্রুতির পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে। ট্রাম্পের শপথের পরপরই পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় কিয়েভ ও মস্কো। রাশিয়া বলছে ডোনেৎস্ক অঞ্চলের ভোভকোভ গ্রাম দখল নেওয়ার পাশাপাশি 55টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। আর ইউক্রেনের দাবি ভরোনেস অঞ্চলের লিস্কি শহরের কাছে একটি তেল ডিপোতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বিষয়ে দ্রুত পদক্ষেপের প্রচেষ্টা চলমান আছে বলেও জানান তিনি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাত অবসানে দুপক্ষকেই ছাড় দিতে হবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও ক্ষমার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আদেশ জারি করা হয়। ট্রাম্পের বেশ কিছু আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন কাজী শাহরিন। নির্বাহী আদেশে স্বাক্ষরের ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের নতুন দায়িত্ব নেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের প্রথম দিন শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। শপথ গ্রহণের কিছুক্ষণ পরে ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেনের আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল করেন, যার মধ্যে আছে কিউবাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থলের তালিকা থেকে বাদ দেয়া, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের ওপর দেয়া নিষেধাজ্ঞা। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশেও সই করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে প্রশাসনিক কিছু নির্দেশে স্বাক্ষর করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2021 সালে ক্যাপিটাল হিলে দাঙ্গায় জড়িত প্রায় 1500 সমর্থককে ক্ষমা করা। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন। নিজের প্রথম ভাষণে ট্রাম্প বলেছেন ওই আদেশও বাতিল হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশেও সই করেছেন ট্রাম্প। ট্রাম্প তার উদ্বোধনী ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন অবৈধ প্রবেশ বন্ধ করা হবে এবং কয়েক লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে। সেই প্রতিশ্রুতির আলোকেই অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। এ লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আবারও প্রাচীর নির্মাণ কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের জের ধরে ট্রাম্পের বিরুদ্ধে ইতোমধ্যে দেশটির 22টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করতে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। টিকটক বন্ধের নির্দেশও স্থগিত করেছেন ট্রাম্প। টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য 75 দিন সময় দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। ট্রাম্প তার নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে বিশ্বকে কড়া বার্তা দিয়েছেন। কমান্ডার ইন চিফ বল অনুষ্ঠানে দেয়া এক ভাষণে আমেরিকাকে শত্রুমুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি। তবে বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই নির্বাহী আদেশগুলো বাস্তবায়নে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। নির্বাহী আদেশে ট্রাম্প তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেছেন। অভিবাসনের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ প্রয়োগ করা হলেও যারা আমেরিকায় জন্মগ্রহণ করেন তারা আমেরিকান হবেন তা সংবিধানে বলা হয়েছে। তাই ট্রাম্পের এই নির্বাহী আদেশ আইনি জটিলতায় পড়বে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসরে ইতিহাস গড়ল নাইজেরিয়া। আসরে তৃতীয় দিনে শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে তারা। এতে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছে নাইজেরিয়ান মেয়েরা।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নেমে আসে 13 ওভারে। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 65 রানের সংগ্রহ পায় নাইজেরিয়া। জবাবে 63 রানেই থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। জয়ের জন্য শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল 9 রান। দুর্দান্ত বোলিং করে নাইজেরিয়ার হয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনেন লিলিয়ান ওদে। এই ছিল মোহনা সংবাদে। তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে UNHCR। টাকা জমা দিয়েও মালয়েশিয়ায় যেতে না পারায় আন্দোলনে বিদেশগামীরা। প্রবাসী কল্যাণ ভবনে বিক্ষোভ, মার্চ এপ্রিলে পাঠানোর আশ্বাস। ট্রাইব্যুনালেই হবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার। হাসিনার হেট স্পিচ প্রচারের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা। এবং স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচন চায় কমিশন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।